অত্যাচার করেছে। একটা কথা আপনাকে বলে দিতে চাই, সেই মহিলার সন্তানটাকে নষ্ট করেছিল, ভেবেছিল এই অন্যায় এই পাপ করে ওই সরকারটা কিন্তু থেকে যাবে। একটা কথায় বিদ্রোহে দাবানলে থেমে থাকে না। সেই 2008 সাল 2009 সাল গড়িয়ে দেওয়ার পরে আপনারা জানেন 2011 সালে মোক্ষম ব্রেকটা দিয়েছিল বামফ্রন্ট সরকার। 2011 সালে 7ই জানুয়ারি মনে আছে, এই নেতাই গ্রামে 9 জন নিরীহ গ্রামবাসী কিন্তু মরেছিল পুলিশের গুলিতে। তখন কিন্তু বুঝতে পারেন তৎকালীন মুখ্যমন্ত্রী বামফ্রন্ট সরকারের বুদ্ধদেব ভট্টাচার্য মহোদয়। আমার ভালো করে মনে আছে, আপনাদের সকলের মনে আছে, মুখ্যমন্ত্রী পরের দিন মেদিনীপুরে এসেছিলেন। মেদিনীপুরে কিন্তু একটা বিরাট বড় মিছিল সংগঠিত করেছিলেন। সেখানে বড় বড় করে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, হোর্ডিং দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। আপনি দিয়েছিলেন, আপনি হেঁটেছিলেন আপনার অনেকজন সৈনিক কিনে মেদিনীপুরে, কিন্তু প্রতিটা বাড়ির জানলার কাজ খুলে আপনাকে হাত দিয়ে অভিবাদন জানিয়েছিল। তখন একটা সরকারের কিন্তু পতন হয়েছিল, আপনি কিন্তু ক্ষমতায় গদিতে এসেছিলেন। তাই আপনাকে একটা কথা বলে দিতে চাই যে আদিবাসী সমাজের যে সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তারা যদি পয়সা দিয়ে চাকরিটা কিনতে পারত, তাহলে এসটি কোটার যে সিটগুলো থাকে সেই সিটগুলো ফিল আপ হয়ে যেত, পূরণ হয়ে যেত। কিন্তু এসটি সিট কিন্তু ফিল আপ হয়নি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হয়তো দেখা যাবে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আদিবাসী সমাজের একজন শিক্ষক, যেটা কিশুন বেসরা মহোদয় আছেন, তিনি কিন্তু চাকরিটা পেয়েছিলেন প্রথম প্রজন্মের চাকরি। তাহলে ভারতবর্ষ এতদিন স্বাধীন হওয়ার পরে কিন্তু তাদের পরিবারে একজন সরকারি চাকরি পায়নি, তার সেই চাকরি কিন্তু তারা যেতে দেবে না। আপনি যেটা মনে করেছেন 26,000 চাকরি চলে গেছে, এটা 26,000-এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। আপনাকে বলে দিতে চাই এটা 26,000-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। এটা আপনি ভুল করছেন। আপনি বুঝতে পারছেন না যে 26,000 জন 26 লাখ নয়, 100 কোটি 7 কোটি মানুষকে কিন্তু তাড়িয়ে দিতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আজকে কোন সমাজ পথে নেমেছে না, জাতির মেরুদণ্ড শিক্ষকরা কিন্তু পথে নেমেছে। আপনি মনে করেছেন যে এই শিক্ষকরা একটা সময়, আমি এমএ ফাইল করে আপনার চতুরতাটা কিন্তু বাংলার মানুষ ধরে পড়েছে। আপনি বলতে পারতেন সুপ্রিম কোর্টে জাজমেন্ট এসেছিল যে আমি জাজের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি জাজমেন্টটাকে মেনে নিতে পারছি না, আমার এখন অনেক কিছু করণীয় আছে, আমি রিভিউতে যাব। আপনি রিভিউতে না গিয়ে আপনি এই 9 মাসের জন্য 8 মাসের জন্য একটা বেতনের ব্যবস্থা করে দিলেন। তারপরে আবার ক্ষতিটা করলেন কাদের না, গ্রুপ সি গ্রুপ ডির 3 মাস ধরে কিন্তু বেতন পায়নি। তাদের মধ্যেও তো যোগ্য শিক্ষাকর্মী ছিল। আপনি কেন সেটা করছেন না? আপনি বিভাজনটা করতে চাইছেন। আপনাকে একটা কথা বলে দিতে চাই, আমরা কিন্তু কেউ বিভাজিত হইনি। একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু কেউ বিভাজিত হইনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু কেউ ভুলে যায়নি যে আমার চাকরিটা চলে গেছে, আমি অন্য কোনো চাকরিতে চলে যাব, অন্য কোনো জায়গায় নিজেকে শিফট করে নেব। কারণ অধিকার কেউ কোনোদিন ছেড়ে দিতে পারে না। একটা কথা বলে দিতে চাই আপনাকে, আমরা যখন রেলে বা ট্রেনের একটা রিজার্ভেশন বগির জন্য একটা আমরা টিকিট কাটি, যদি আমাদের টিকিট কনফার্ম থাকে, আমরা ডেস্টিনেশন পর্যন্ত ওই সিটটার দখল আমরা নেই। সেই সিটে যদি কেউ বসতে আসতে বলে, আমরা বসতে দিতে দেই না। তাই আমাদের চাকরিটা চলে গেছে, চাকরিটা যেতে দেবো না। এই লড়াই বৃহত্তর হবে, আপনাকে বলে দিচ্ছি। আজকে লালগড়ের মাটিতে হচ্ছে, কালকে দেখবেন পিড়াকাটা উত্তপ্ত হচ্ছে, পিড়াকাটা উত্তপ্ত হলে দেখবেন গোয়ালতো উত্তপ্ত হচ্ছে, গোয়ালতো উত্তপ্ত হচ্ছে দেখবেন বাঁশপাহাড়ি উত্তপ্ত হচ্ছে, কাটাপাহাড়ি উত্তপ্ত হচ্ছে। জঙ্গলের প্রতিটা কোনায় কোনায় কিন্তু শিক্ষক বিদ্রোহ ছড়িয়ে পড়বে। তাই আপনাকে এখনো স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের এখন অনেক ক্ষমতা আছে, আমরা বিশ্বাস করি। আর যদি আপনি জেগে ঘুমিয়ে থাকেন 14 তলায়, তাহলে একটা কথা বলি, যখন আমরা বারে বারে কমিশনের চেয়ারম্যানের কাছে গেছি, দিননা ওএমআর গুলো, দিননা যোগ্য অযোগ্যের পৃথকীকরণ তালিকা, তখন বারে বারে কি বলেছেন কমিশনের চেয়ারম্যান, উপরতলা থেকে নির্দেশ আছে আমি দিতে তো পারবো না। উপরতলা মানে বাংলার মানুষ সবাই জানে, উপরতলা মানে 14 তলা। তো সেই 14 তলাতে কিভাবে ধাক্কা দিতে হয় সেটা বাংলার জনগণ কিন্তু জানে। আপনাকে এইটুকুই আমরা বলছি। তাই আপনাকে সঠিক সময়ে আপনি সঠিক কাজ করছেন কিনা এটা ধরতে পারবো। সামার ভ্যাকেশন চলছে এখন সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে। মহামান্য সুপ্রিম কোর্ট খুললে তড়ি ঘড়ি করে কমিশন পর্ষদকে দু বগলে দাবাই করে নিয়ে আপনি কিন্তু যাবেন, আমরা ধরে নেব সুপ্রিম কোর্টে। এবং সঠিক পদ্ধতিতে আইন মেনে সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থায় গিয়ে বলবেন, আপনার দোষ কবুল করবেন যে দুর্নীতির দায় যাদেরকে আমি চাকরি দিয়েছিলাম, চালের সঙ্গে কাপড়কে মিশিয়ে টোটাল চালটা ফেলে দেওয়ার যে আপনি চক্রান্ত করেছিলেন, আপনি নতুন করে আবার গেজেট নোটিফিকেশন নিয়ে এসছেন। আরে বাপরে বাপ, আপনি আবার নতুনদের সঙ্গে, ফ্রেশারদের সঙ্গে, যারা চাকরি করছিল বৈধভাবে, যারা নিয়োগ হয়েছিল তাদের সঙ্গে লড়িয়ে দিতে চাইছেন। সে লড়াইতে আমরা যাব না। যদি লড়াই করতে হয় আপনার এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করব। আপনি পারতেন না আজকে রাজ্যটাকে কোন দিকে নিয়ে গেছেন? মানুষের মৌলিক অধিকার গুলো দিন দিন লঙ্ঘিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। আজকে ভাবা যায় একটা আরজি কোরের মধ্যে একটা মেডিকেল পাঠরত ছাত্রী, সে এমবিবিএস কমপ্লিট করে পিজি করছে, তাকে কি করলেন, তার সেই আরজি কোরের ভেতর ইনস্টিটিউশন
নির্মম ভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, তার বিচার কিন্তু পাইনি। যদি আপনি পাঁচটিতে বিচার দিতেন, যদি আপনি কামদুনিতে বিচার দিতেন, যদি হাসখালিতে বিচার দিতেন, যদি কালিয়াগঞ্জে বিচার দিতেন, আপনি রায়গঞ্জে বিচার দিতেন, আপনি তপন দত্ত খুলে বিচার দিতেন, আপনি বরুণ বিশ্বাস খুলে বিচার দিতেন, তাহলে একটা কথা বলে রাখি, সাহস পেত না বাংলার মানুষ এই আর্জিকর করার। আর্জিকরকেও বিচার দিলেন না, হলো কি না আপনার চারদিকে যে লুম্পেনদেরকে আপনি ছড়িয়ে দিয়ে ভাবছেন আমি ক্ষমতাটাকে দখল করে রাখবো, এটা কিন্তু হতে দেওয়া যায় না। তার জন্য আবার হলো কিন্তু কসবা, আর 26,000 চাকরি কিন্তু চলে গেছে। তাই একটা কথা বলছি, এই চাকরিটাকে ফিরিয়ে দিতে গেলে যে কাজগুলো আপনাকে করতে হবে, আপনার প্ল্যান গুলো আর আমরা শুনতে চাই না। ছোট্ট একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা হচ্ছে 23 লক্ষ ওএমআর বা 22 লক্ষ ওএমআর। সেই ওএমআর গুলো পাবলিশ করুন, আমাদের সকলকে দিয়ে দেন এবং যোগ্য অযোগ্যের পৃথকীকরণ তালিকা করে অযোগ্যদের সংখ্যাটাকে ঠিক করে তাদেরকে বাদ দিয়ে দেন। অবশ্যই টার্মিনেশন এটা সুপ্রিম কোর্টে যাওয়ার আগে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে কিন্তু আবার চলবে। এর ট্রেলার আপনাকে দেখিয়েছি, মেদিনীপুরে কিন্তু ভবিষ্যতে প্রত্যেকটা কোনায় কোনায় রাজ্যের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই আন্দোলনের ঢেউ কিন্তু আছড়ে পড়বে। তাই আপনাকে এখনো সময় আছে যে আপনি যদি নিজের 14 তলাকে জায়গা থেকে অক্ষুণ্ণ করে রাখতে চান, যেটা আমরা আগেও বলেছি যে গণতন্ত্রের ভোট উৎসবে আপনি মানুষের থেকে ভোট নিয়ে আপনি এই 14 তলার চেয়ারটায় বসেছেন। আজকে যদি ম্যাডাম আপনাকে বলি আপনি চেয়ারটা ছেড়ে দেন দেখি ম্যাডাম, ম্যাডাম বলবেন না আমি তো ছাড়বো না। আপনি গণতন্ত্রের ভোট উৎসবে ভোট নিয়ে যদি আপনার অধিকারটাকে আপনি অর্জন করেন, ওই চেয়ারটা যদি 5 বছরের মধ্যে আপনি ছাড়তে না চান, আমরা 60 বছরের নিশ্চয়তার পরীক্ষা দিয়ে যে জায়গাটা আমরা অর্জন করেছিলাম, শিক্ষাঙ্গনের চেয়ারটা যে দখল করেছিলাম, সেই চেয়ারটা আমরা কোনো মতে কাটতে দিতে পারি না, আমরা কাটতে দেবো না। না হলে কিন্তু এই পশ্চিমাঞ্চল শুধু দেখছেন লালগড়, পশ্চিমাঞ্চল উত্তপ্ত হবে। আর পশ্চিমাঞ্চল উত্তপ্ত হলে কি হতে পারে আপনি জানেন, কারণ সিঙ্গুর আপনাকে কিন্তু রাজনৈতিক মাইলেজ দেয়নি, সিঙ্গুর আপনাকে কিন্তু রাজনৈতিক মাইলেজ দেয়নি। আপনাকে রাজনৈতিক মাইলেজ দিয়েছিল কিন্তু এই মেদিনীপুরের 2টি গণহত্যা হয়েছিল, একটা নন্দীগ্রাম, তার থেকে গণ আন্দোলন, এবং আরেকটা হয়েছিল নেতাই, অর্থাৎ লালগড় যে উত্তপ্ত হয়েছিল, এই লালমাটি বিদ্রোহের মাটি লালগড়। এই লালগড়ে আপনাকে এখান থেকে বার্তা দিলাম, জনজনে মানুষ কিন্তু শুনছে। আপনি মনে করেন যে 26,000 মধ্যে সীমাবদ্ধ রেখে দেবেন না, এই শ্রমিক কৃষক মেহনতি খেটে খাওয়া মানুষের পরিবারের সন্তান অর্থাৎ শিক্ষার্থীরা তারা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে আজকে অভিভাবক অভিভাবকেরা বুঝতে শিখেছেন যে আমাদের সন্তানদের আখেরে ক্ষতি করছে কিন্তু সরকার বাহাদুর, আর সরকার বাহাদুরের মাথায় বসে আছেন আপনি। কারণ এতদিন ধরে বিদ্যালয়গুলোতে নিয়োগ বন্ধ রেখে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি অচল করে দিয়েছেন। আজকে শিক্ষা ব্যবস্থা কি হাল করেছেন, স্বাস্থ্য ব্যবস্থা আপনি নীল সাদা বিল্ডিং করছেন। আজকে সুপার স্পেশালিটি হসপিটালগুলো যান, সেগুলো কি অবস্থা, কোন ইনস্ট্রুমেন্ট নেই, কোন ডাক্তার নেই, কোন নার্স নেই। আপনি বিদ্যালয়গুলো যান, পুরনো বিদ্যালয়গুলো, আজকে সেগুলোর কি অবস্থা আপনি করেছেন। আপনি সবকিছু ক্ষেত্রে এখন নতুন নতুন করে বন্ধু বাড়ানোর চেষ্টা করছেন, আদানি টাদানির সঙ্গে এখন সম্পর্কটা করার চেষ্টা করছেন। তাদেরকে কিছু তো আনতে পারছেন না, কলকারখানা শিল্পাঞ্চলগুলোকে সব বন্ধ করে দিয়েছেন, মানুষের রুটি রুচিগুলোকে কেড়ে নিচ্ছেন। এর জন্য কিন্তু আগামী দিনে এর মূল্য আপনাকে চোকাতে হবে। তাই অবিলম্বে যোগ্যদেরকে সার্টিফাইড লিস্ট করে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে পুনর্বহালের ব্যবস্থা করুন। নাহলে আগামী 10 তারিখ বর্ধমাঞ্চল ডাক দেওয়া হয়েছে। সকল আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমজনতা শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ শিক্ষক অধ্যাপক ব্যবসায়ী সবাইকে বলবো দক্ষিণবঙ্গের মধ্যবর্তী জেলা বর্তমানে চলুন। বর্তমান থেকে কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে ডেড লাইন বেঁধে দেবো, ওখান থেকে আমরা মুখ্যমন্ত্রীকে বার্তা দেবো বর্তমান থেকে হয় আপনি কাজ করুন, না হলে কিন্তু সম্মুখ সমরে লড়াই হবে। এইটুকু বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখানেই শেষ করছি। আর আগামী 23 তারিখ নবান্ন অভিযান আছে, গ্রুপ সি গ্রুপ ডি তারা বঞ্চিত রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডির পক্ষ থেকে নবান্ন অভিযান রয়েছে। সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলবো যে আমরা যারা বিদ্যালয়ে থাকি শিক্ষাকর্মী আমাদের কিন্তু সহকর্মী, এটুকু মনে করবেন। আজকে 3 মাস তারা কিন্তু বেতন পায়নি, তাই আপনারাও কিন্তু অংশগ্রহণ করবেন 3 তারিখে নবান্ন চলো অভিযানে। যেখানে যখন যেখানে যেভাবে আন্দোলন হবে সব আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করে আমাদের লড়াইটা কিন্তু সরকারকে ঠেলে দেওয়ার লড়াই। আমি বারে বারে বলছি নয়, আমরা বারে বারে বলেছি আপনি ওখানে ঠিকঠাক থাকুন, আপনি যাবেন কি যাবেন না একজন শিক্ষক হিসেবে আমরা ডিটারমাইন করতে পারি না, কিন্তু আপনি তো নজরুল মঞ্চে বলে দিচ্ছে আমার যাওয়ার সময় হলো দাও বিদা। একটা কথা আপনাকে শেষ করবো, একটা কথা দিয়ে, নজরুল ইসলামের এই কবিতা দিয়ে আপনি শেষ করেছেন, যাবেন বলে ভেবেছেন, কিভাবে যাবেন কি যাবেন না সেদিকে আমরা যাচ্ছি না। আমরা শুধু নজরুল গীতি কয়েকটা লাইন বলে দিয়ে যাই, মোরা ঝঞ্ঝার মতো উৎকাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা আকাশের মতো বাধাই, মোরা গরু সঞ্চর বেদুই, মোরা বন্ধন তন্ন স্বাধীন চিত্ত মুক্ত সকল। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাদের যোগ্য শিক্ষক কৃষ্ণ গোপাল।